সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হিসাব বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব, বিষয়টি হচ্ছে আমাদের বাট্টা সংক্রান্ত আলোচনা। আমরা সকলে জানি হিসাব বিজ্ঞানের ভিতরে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে তার মধ্যে একটি হচ্ছে বাট্টা। অর্থাৎ আমরা এই বাট্টা নিয়ে মাঝে মধ্যে যখন অঙ্ক করতে যাই তখন বিভিন্ন সমস্যায় পড়ি। আমরা বুঝতে পারি না কোনটি আমাদের জন্য কারবারি বাট্টা আবার কোনটি আমাদের জন্য নগদ বাট্টা হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এই বাট্টা সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা খুব সহজে চিহ্নিত করতে পারবেন কোনটি আমাদের জন্য কারবারি বাট্টা এবং কোনটি আমাদের জন্য নগদ বাট্টা। আবার কোন বারটা আমাদের হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত অর্থাৎ হিসাবভুক্ত হয় আর কোন বারটা আমাদের হিসাব বিজ্ঞানে কি হয় না, হিসাবভুক্ত হয় না, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে কি করব বুঝিয়ে দেব। সকলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা খুব সহজেই বারটার সকল ধারণা পাবেন। তো আমরা এখানে প্রথমে যে শব্দ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাট্টা। বাট্টা বলতে সাধারণত আমরা কি বুঝি? বাট্টা মানে হচ্ছে ডিসকাউন্ট। আমরা সাধারণত ডিসকাউন্ট শব্দটা সকলে কি থাকি পরিচিত থাকি। আমরা যখন কোনো একটি মার্কেট থেকে জামা ক্রয় করতে যাই বা কোনো একটা জিনিস ক্রয় করতে যাই, তখন তারা আমাদেরকে কি করে ওই জামা বা ওই জিনিসটা থেকে কি করে তারা একটা ছাড় দেয়। এই ছাড়কে সাধারণত আমরা ডিসকাউন্ট হিসেবে চিনে থাকি। কিন্তু ডিসকাউন্ট এবং বাট্টা দুইটা শব্দই কিন্তু আমাদের সেম। অর্থাৎ দেখেন, আমরা এখানে ধরে নিই, আমরা যখন একটা মার্কেট থেকে যদি কোনো একটা জামা ক্রয় করতে যাই, তখন ধরে নেন জামাটির মূল্য হচ্ছে ১৫০০ টাকা। তাহলে এই যে জামাটির মূল্য ১৫০০ টাকা, এখন আপনি যদি তাদের নিকট থেকে এটি ক্রয় করতে যান, তারা আপনাকে কি করবে যে ভাই আপনাকে এখানে আমরা ১০% বা ১৫% বা ৫% আপনাকে কি করবে তারা ছাড় দিবে। তাহলে দেখেন, এই যে আপনার ১৫০০ টাকার একটি জামা থেকে তারা আপনাকে ১০% ছাড় দিয়েছে বা ডিসকাউন্ট দিয়েছে, এটাকে সাধারণত বলা হবে আপনার কি বাট্টা বলা হবে। এই যে ১৫০ টাকা আপনাকে এখানে ছাড় দিয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের কত ১৩৫০ টাকা। তাহলে আপনি ওই জামাটা ক্রয় করতে পারলেন কত টাকা দিয়ে? ১৩৫০ টাকা দিয়ে। তাহলে এখানে আপনাকে ১৫০০ টাকা থেকে তারা ছাড় দিয়েছে কত? ১৫০ টাকা। এই যে ১৫০ টাকা আপনাকে ছাড় দিয়েছে, এটি হচ্ছে আপনার জন্য বাট্টা। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো যে এই যে ১৫০ টাকা আমাকে ছাড় দিয়েছে, এটি কি আমার জন্য কারবারি বাট্টা নাকি আমার জন্য এটি একটি নগদ বাট্টা? এই ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো? সেজন্য আমরা সকলে ভালো করে মনে রাখবো, পুরো হিসাব বিজ্ঞানের ভিতরে আমাদের সাধারণত ২ ধরনের বাট্টা থাকে। একটা হচ্ছে কারবারি বাট্টা, আরেকটা হচ্ছে নগদ বাট্টা। আমাদেরকে ব্যাপারটি ভালোভাবে বুঝতে হবে। আমি এখানে আপনাদের জন্য লিখে রাখছি, বাট্টা শব্দের অর্থ হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট, যাকে আমরা সাধারণত ছাড় নামে অর্থাৎ ডিসকাউন্ট নামে চিনে থাকি বাট্টা শব্দটাকে। দেখেন, হিসাব বিজ্ঞানের বাট্টা ২ প্রকার। পুরো হিসাব বিজ্ঞানের বাট্টা কত প্রকার? ২ প্রকার। একটি হচ্ছে কারবারি বাট্টা আর একটি হচ্ছে নগদ বাট্টা। দেখেন, এখন আমরা কারবারি বাট্টা এবং নগদ বাট্টা দুইটি কি করব আলোচনা করব। তার আগে আমরা প্রথমে আলোচনা করব কারবারি বাট্টা সম্পর্কে। কারবারি বাট্টা কি? কারবারি বাট্টা ভালো করে মনে রাখেন, পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টা উল্লেখ থাকবে তাকে সাধারণত কারবারি বাট্টা বলে। এই জিনিসটি খুব ভালোভাবে মনে রাখেন। যখনই আপনি একটা পণ্য ক্রয় করতে যাবেন বা পণ্য বিক্রয় করতে যাবেন, তখন আপনি যে বাট্টাটা উল্লেখ করবেন তাই হচ্ছে আপনার জন্য কারবারি বাট্টা। দেখেন, আমি এখানে সংজ্ঞাটা আপনাদের জন্য লিখে রাখছি। আমরা লিখে রাখছি কারবারি বাট্টার যে সংজ্ঞাটা, ধারে কিংবা নগদে পণ্য ক্রয় বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য থেকে যে ছাড় দেওয়া হয় তাকে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বলে। এখানে মূল্য শব্দটা লিখে নেবেন আপনারা, যে ধারে কিংবা বাকিতে পণ্যটা ধারেও ক্রয় করতে পারেন, আপনি কি করতে পারেন নগদ টাকায় ক্রয় করতে পারেন। এখানে ধারে বা বাকিতে কথাটা লিখতে পারেন, ধারে কিংবা নগদে পণ্য ক্রয় বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য। এখানে খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে পণ্যের লিখিত মূল্যটা। এই যে পণ্যের এখানে লিখিত মূল্য শব্দটা দেওয়া আছে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যখন একটি জামা ক্রয় করতে গেছেন, তখন তার লিখিত মূল্য ছিল ১৫০০ টাকা। তারা আপনাকে কি করছে? আপনার নিকট বিক্রি করার জন্য তারা এখানে আপনাকে ১০% যে ডিসকাউন্ট দিয়েছে অর্থাৎ ছাড় দিয়েছে, এই যে ১৫০ টাকা আপনাকে ছাড় দিয়েছে লিখিত মূল্য থেকে। আমরা অনেকেই দেখি না যে আমাদের শার্টের মধ্যে একটা কি থাকে, যে কার্ড দেওয়া থাকে, তার মধ্যে আমাদের শার্টের মূল্যটা দেওয়া থাকে যে ১৫০০ টাকা। সেখান থেকে আপনাকে কি করে তারা ছাড় দেয় ১০%। এই যে তারা এখানে যে ১৫০০ টাকা শার্টটির লিখিত মূল্য ছিল গায়ের মধ্যে, তার থেকে আপনাকে এখানে যে ১৫০ টাকা ছাড় দিয়েছে, সেজন্য বলা হয় লিখিত মূল্য থেকে।
এই 1500 টাকা লিখিত মূল্য থেকে আপনাকে যে ছাড়টা দেওয়া হবে তাই হচ্ছে আপনার জন্য কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। ভালো করে মনে রাখেন, কারবারি বাট্টার আরেকটি শব্দ হচ্ছে কি ব্যবসায়িক বাট্টা। এখন আমরা দুইটি উদাহরণ দেখলে খুব সহজে ব্যাপারটা ধরতে পারবো। দেখেন, আমি আপনাদের জন্য এখানে উদাহরণ লিখে রাখছি দুইটি। প্রথমটি হচ্ছে সাকিবের নিকট থেকে 5% বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয়। তাহলে এখন আমরা আগে শনাক্ত করব এটিকে আমাদের জন্য কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা, এই বিষয়টি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন, আপনি সাকিবের নিকট থেকে পণ্য ক্রয় করছেন, তাহলে এটি আপনি ধারে ক্রয় করছেন, কারণ আমরা সকলে জানি ব্যক্তির নাম উল্লেখ থাকলে ধারে ক্রয়। এখন সাকিবের নিকট থেকে আমি 5% বাট্টায় পণ্য ক্রয় করছি, তাহলে এখানে আমরা বুঝবো ক্রয় শব্দটা আছে কিনা বা বিক্রয় শব্দটা আছে কিনা। দেখেন, এখানে কিন্তু ক্রয় শব্দটা আছে। আমরা প্রথমে বলছি ধারে কিংবা বাকিতে পণ্য ক্রয়। দেখেন, পণ্য ক্রয় বিক্রয়ের সময়। কিসের সময়? পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময়। যেহেতু আমি সাকিবের নিকট থেকে 5% বাট্টায় পণ্যটা ক্রয় করছি, তাহলে ক্রয় শব্দটা এখানে আছে। তার মানে এই লেনদেনটির মধ্যে যে বাট্টা দেওয়া আছে তাই হচ্ছে আমার জন্য কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। খুব ভালোভাবে বোঝার জন্য এটি চেষ্টা করবেন। এখানে যদি কোনো লেনদেনের ভিতরে অর্থাৎ বাট্টার সাথে যদি ক্রয় বিক্রয় কথাটা থাকে, তাহলে ওই বাট্টাকে আমরা ধরে নিব এটা আমাদের জন্য হচ্ছে কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। এখানে যেহেতু আমি সাকিবের নিকট থেকে পণ্য ক্রয় করছি, ক্রয় শব্দটা উল্লেখ আছে, তাহলে এই 5% বাট্টা হচ্ছে আমাদের জন্য কি বাট্টা? কারবারি বাট্টা। দ্বিতীয় যে উদাহরণটি দেখেন, আনিকার নিকট 10% বাট্টায় 15,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে এখানে যে আমি আনিকার নিকট পণ্য বিক্রয় করছি, তাহলে এই বিক্রয়ের মধ্যে যে 10% বাট্টা দেওয়া আছে এটি আমার জন্য কি? আশা করি আপনারা এখন বুঝতেছেন এটি আমার জন্য একটি কারবারি বাট্টা। কারণ কেন? এখানে আমাদের এই বাট্টা দেওয়া আছে, বাট্টাটা দেওয়া আছে, এরপরে তারা এখানে যেহেতু বিক্রয় শব্দটা উল্লেখ করছে, তাহলে এটা আমাদের জন্য একটি কি বাট্টা? কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। খুব ভালোভাবে বুঝার চেষ্টা করবেন। যদি কখনো আপনাদের ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টা উল্লেখ করে তারা দিয়ে দিবে, এটি হচ্ছে আপনার জন্য কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। এখন প্রশ্ন হচ্ছে এটি আমরা বুঝে কি করব? দেখেন, আমরা এখানে দুইটি কথা আপনাদের জন্য লিখে রাখছি। একটা হচ্ছে কারবারি বাট্টা ক্রয় এবং বিক্রয় থেকে বাদ যায়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারবারি বাট্টা কি করতে হবে? ক্রয় এবং বিক্রয় থেকে বাদ দিতে হবে। দেখেন, এখানে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে সাকিবের নিকট থেকে 20,000 টাকার পণ্য ক্রয় করছি। পণ্য ক্রয় করার পরে আমরা যখন এখানে 15% করব, অর্থাৎ এখানে আমরা 5% কারবারি বাট্টা দিয়েছে সাকিবের নিকট থেকে, তাহলে এখানে 5% আমাদের এখানে কত আসবে? 1,000 টাকা আসবে। এই 1,000 টাকা এখন আমরা কি করব? এই যে আমাদের টোটাল বিক্রয় হয়েছে 20,000 টাকা, আমরা সাকিবের নিকট থেকে পণ্য ক্রয় করছি, 20,000 টাকার পণ্য ক্রয় করছি, তাহলে এই 1,000 টাকার বাট্টা আমাদেরকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। কারণ আমরা এখানে কি বলছি দেখেন, বলছি কারবারি বাট্টা ক্রয় এবং বিক্রয় থেকে বাদ যায়। সেজন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি আপনি এখানে কারবারি বাট্টা প্রথমে শনাক্ত করবেন, এই লেনদেনের মধ্যে কি আপনার কি কারবারি বাট্টা নাকি নগদ বাট্টা। যদি আপনার কারবারি বাট্টা হয়, যেহেতু ক্রয়ের সাথে এই বাট্টা উল্লেখ আছে, তার মানে এটি কারবারি বাট্টা। তার মানে আপনাকে কি করতে হবে? মোট যে ক্রয় করছেন ওই ক্রয় থেকে আপনাকে 5% বাট্টা কি করে ফেলতে হবে? বাদ করে দিতে হবে। কারণ আমরা বলছি কারবারি বাট্টা ক্রয় এবং বিক্রয় থেকে বাদ যায়। এখন আমরা 1,000 টাকা এখানে বিয়োগ করার পরে আমাদের নিট ক্রয়ের পরিমাণ আসবে এখানে কত? 19,000 টাকা। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন, আনিকার নিকট 10% বাট্টায় 15,000 টাকার পণ্য বিক্রয়। যেহেতু আপনি আনিকার নিকট থেকে পণ্য বিক্রয় করছেন, তাহলে আপনাকে কি করতে হবে? এই 15,000 টাকার উপরে আপনার কি করতে হবে? 10% কারবারি বাট্টা ধরতে হবে। ধরার পরে এখানে আসবে আপনার কত? 1,500 টাকা। এই 1,500 টাকা আপনাকে বাদ দেওয়ার পর আপনার এখানে আসবে 1,350 টাকা। তাহলে দেখেন, এই যে কারবারি বাট্টা আপনি 1,500 টাকা বাদ দিয়েছেন, এটি আপনাকে কি করতে হবে? ওই অঙ্কের মধ্যে করতে হবে। তার মানে আপনাকে বের করে নিতে হবে নিট বিক্রয়ের পরিমাণ কত। সেজন্য আমরা বলে থাকি যে কোনো একটি লেনদেনে যদি কারবারি বাট্টা থাকে, ওই বাট্টা অবশ্যই ক্রয় এবং বিক্রয় থেকে কি যাবে? বাদ যাবে। এই বিষয়টি খুব ভালোভাবে মনে রাখবেন। এরপরে দেখেন, কারবারি বাট্টা হিসাব নিকাশে অন্তর্ভুক্ত হয় না। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনাদের বুঝতে হবে যে কারবারি বাট্টা হিসাব নিকাশে অন্তর্ভুক্ত হয় না। কেন হয় না? দেখেন, এখানে আমাদের 20,000 টাকার উপরে যখন আমরা 1,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে এই বারটা কিন্তু হিসাব বিজ্ঞানের আর কোথাও যাবে না। প্রশ্ন হচ্ছে কেন? কারণ এই বারটা কিন্তু আপনার কোনো নগদ বারটা নয়।
নগদ বাট্টা হিসেবভুক্ত হয়, কিন্তু কারবারি বাট্টা কখনো কি হয় না, হিসেবভুক্ত হয় না। এটি হচ্ছে পণ্যের গায়ে থেকে ছাড় যায়। আমরা এখানে বলছি দেখেন, লিখিত মূল্য থেকে আপনি যদি 1500 টাকা দিয়ে, যে একটু আগে আমি দেখাইছি আপনাদেরকে, 1500 টাকা দিয়ে আপনি একটা শার্ট ক্রয় করছেন, তখন তারা আপনাকে 10% ডিসকাউন্ট দিয়ে কত টাকা, 150 টাকা ছাড় দিয়েছে। তাহলে এই ছাড় কিন্তু তাদের ক্যাশ থেকে দিয়েছে বা তাদের নগদ অর্থ থেকে এই ছাড় দিয়েছে না, তারা কিন্তু পণ্যের গায়ে থেকে ছাড় দিছে। সেজন্য তারা কি করে, এই 150 টাকা কখনোই কি করে না, হিসাবভুক্ত করে না। অর্থাৎ তারা যদি পণ্যের গায়ে থেকে ছাড় দেয়, তখন এই বারটা তারা কি করে না, তাদের হিসাবে অন্তর্ভুক্ত করে না। আর যদি তারা নগদ থেকে ছাড় দেয়, তখন অন্তর্ভুক্ত করে। সেজন্য আমরা মনে রাখবো যে কারবারি বাট্টা হিসাব নিকেশে অন্তর্ভুক্ত হয় না। সেম আমাদের এই 1500 টাকা কি হবে না, হিসাব নিকেশে অন্তর্ভুক্ত হবে না, কারণ তারা কি করছে, পণ্যটা বিক্রি করার সময় ছাড় দিয়েছে। আনিকের নিকট 10% বাট্টায় 15,000 টাকার পণ্য বিক্রি করছে, যখন বিক্রি করছে তখন 10% ছাড় দিয়েছে। এই ছাড় কিন্তু তারা কখনো হিসাবভুক্ত করবে না। সেজন্য মনে রাখবো কারবারি বাট্টা হিসাব নিকেশে অন্তর্ভুক্ত হয় না। আর ক্রয় এবং বিক্রয় থেকে কারবারি বাট্টা কি যাবে, বাদ যাবে। এই বিষয়গুলো ভালো করে মনে রাখবেন। এরপরে মনে রাখবেন, যদি কখনো আপনারা ক্রয় এবং বিক্রয়ের সাথে বাট্টা দেখেন, তাহলে ধরে নেবেন ওই বাট্টা আপনার জন্য হচ্ছে কি বাট্টা, কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। এরপরে আমাদের দ্বিতীয় যে বাট্টা আছে হিসাব বিজ্ঞানে, সেটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি নগদ বাট্টা কি। দেখেন, নগদ বাট্টার সংজ্ঞাটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা এখানে যে বিষয়টি দেখব নগদ বাট্টা সম্পর্কে, সেটা হচ্ছে দেনাদার ও পাওনাদারের সাথে যে বাট্টা উল্লেখ থাকে তাকে নগদ বাট্টা বলে। এই সংজ্ঞাটা আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা যদি কখনোই কোনো লেনদেনের ভিতরে দেনাদার বা পাওনাদারের সাথে বাট্টা দেখতে পাই, আমরা সাধারণত দেখতে পাই যে কোনো একজন ব্যক্তির সাথে বাট্টা উল্লেখ আছে, বা যেমন কোনো একজন ব্যক্তির নামও থাকতে পারে, বা আমাদেরকে বলতে পারে যে দেনাদারের নিকট থেকে 5% বাট্টায় এত টাকা আদায় করা হলো। তখন আমরা বুঝবো দেনাদার বা পাওনাদারের সাথে যে বাট্টাটা তারা উল্লেখ করে দিছে, ওইটা আমাদের জন্য হয়ে যাবে কি, নগদ বাট্টা। খুব ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে। যেমন আমরা এখানে একটু আগে বলছি, ক্রয় এবং বিক্রয়ের সাথে যে বাট্টা উল্লেখ থাকে তা হচ্ছে কারবারি বাট্টা। ঠিক তার বিপরীত হচ্ছে দেনাদার এবং পাওনাদারের সাথে যে বাট্টা উল্লেখ থাকবে তাই হচ্ছে আমাদের জন্য নগদ বাট্টা। এই নগদ বাট্টা আবার দুই প্রকার হয়, সেজন্য লিখে রাখছি নগদ বাট্টা দুই প্রকার। কি কি? একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, যাকে আধুনিক হিসাব বিজ্ঞানে বলা হয় বিক্রয় বাট্টা। আর আরেকটি হচ্ছে প্রাপ্ত বাট্টা, যাকে আধুনিক হিসাব বিজ্ঞানে বলা হয় ক্রয় বাট্টা। প্রদত্ত বাট্টা সাধারণত আমাদের হিসাব বিজ্ঞানের ডেবিট দিকে যায়। ভালো করে আপনাদেরকে এই জিনিসটি মনে রাখতে হবে যে প্রদত্ত বাট্টা যখনই করবেন তখন আপনাদের প্রদত্ত বাট্টা যাবে ডেবিট দিকে, আর প্রাপ্ত বাট্টা এটি আপনাদের সবসময় কোন দিকে চলে যাবে, ক্রেডিট দিকে চলে যাবে। প্রদত্ত বাট্টা মানে হচ্ছে ব্যয়, আর প্রাপ্ত বাট্টা মানে হচ্ছে আয়। এই বিষয়টি ভালো করে মনে রাখেন। এখন আমরা কিভাবে বুঝবো যে ওই লেনদেনটির ভিতরে যে বাট্টা আছে এটিকে আমাদের জন্য প্রদত্ত বাট্টা, আর কিভাবে বুঝবো আমরা এটিকে আমাদের জন্য প্রাপ্ত বাট্টা? সেজন্য আপনাদেরকে প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা দুইটি বিষয় কি করতে হবে, বুঝতে হবে। আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি, দেনাদার থেকে প্রাপ্য টাকা, দেখেন খুব ভালোভাবে বুঝতে হবে, দেনাদার থেকে প্রাপ্য টাকা আদায়ের জন্য যে ছাড় দেওয়া হয় তাকে প্রদত্ত বাট্টা বলে। তার মানে প্রদত্ত বাট্টা কি? প্রদত্ত বাট্টা বলতে বোঝানো হচ্ছে দেনাদার। কার সাথে সম্পর্ক প্রদত্ত বাট্টার? দেনাদারের সাথে সম্পর্ক। যখন আমরা একজন দেনাদারের নিকট থেকে টাকা আদায় করব, এখানে প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে মানে আমি দেনাদার নিকট থেকে টাকা পাবো, আর পাওয়ার জন্য দেখেন আদায়ের জন্য যে ছাড় দেব তখন তাকে আমরা বলে থাকি প্রদত্ত বাট্টা। খুব সহজে বুঝবেন। দেখেন, আনিকের নিকট 10% বাট্টায় 15,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে এখানে আনিকে হচ্ছে আমার জন্য একজন দেনাদার। এখন এই দেনাদারের নিকট থেকে আমি পাই কত? 13,500 টাকা। কিভাবে? একটু আগে আমি আপনাদেরকে এটি দেখিয়ে দিয়েছি যে 10% কারবারি বাট্টা যখন আমরা বাদ দিব তখন আনিকের নিকট থেকে পাই কত? 13,500 টাকা। এখন এই 13,500 টাকার যে ব্যক্তি আনিকে আছে তিনি আমার জন্য একজন দেনাদার। এখন এই দেনাদারের নিকট থেকে দেখেন, দেনাদার থেকে প্রাপ্য টাকা আদায়ের জন্য এখন আমি যে ছাড় দিব, অর্থাৎ 13,500 টাকা থেকে এখন যে ছাড় দিব, এই ছাড়টাকে বলা হবে আমাদের জন্য প্রদত্ত বাট্টা। তো একটি উদাহরণ আমি এখানে লিখে রাখছি। দেখেন, আনিকের কাছ থেকে 13,500 টাকার পণ্য নিষ্পত্তিতে 13,500 টাকা পাওয়া গেল। দেখেন আমরা এখানে আনিকের নিকট থেকে পাই কত? 13,500 টাকা। এখন তার থেকে এই 13,500 টাকা আদায়ের পণ্য নিষ্পত্তি কি? পণ্য নিষ্পত্তি বলতে বোঝানো হচ্ছে তার সাথে আমার এই লেনদেনটি একেবারে শেষ হয়ে গিয়েছে। মানে আমি আর কখনোই তার নিকট থেকে কি করব না, ওই টাকা আর দাবি করতে পারবো না যে টাকাটা ছাড় দিব। এই যে আমি 13,500 টাকার পণ্য নিষ্পত্তিতে তার থেকে 13,000 টাকা
পেয়েছি বা পাওয়া গেল, এই যে 13,000 টাকা আমি তার নিকট থেকে পেয়েছি, তাহলে আমি তাকে ছাড় দিয়েছি কত? 500 টাকা ছাড় দিয়েছি। এই যে তাকে আমি ছাড় দিয়েছি, এটি হচ্ছে আমাদের জন্য প্রদত্ত বাট্টা। সেজন্য আমরা বলে থাকি দেনাদারের সাথে যে বাট্টা উল্লেখ থাকে সেটি হচ্ছে আমাদের জন্য প্রদত্ত বাট্টা। খুব ভালোভাবে আপনাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। আপনি এখানে ছাড় দিয়েছেন 500 টাকা, এই ছাড়কে বলা হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রদত্ত শব্দের অর্থ হচ্ছে কি? দিয়েছি। এরপরে দেখেন প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা মানে কি? পাওনাদারকে দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে যে পরিমাণ ছাড় পাওয়া যায় তাকে প্রাপ্ত বাট্টা বলে। খুব ভালো করে বুঝতে হবে। পাওনাদারকে দ্রুত সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে যে পরিমাণ ছাড়, দেখেন ছাড় পাওয়া যায় বলছে, ছাড় পাওয়া যায় তাকে প্রাপ্ত বাট্টা বলে। তার মানে আপনি একজন পাওনাদারকে যখন টাকা পরিশোধ করবেন, তার নিকট থেকে যদি আপনি ছাড় পান, ওই ছাড়টাকে বলা হবে আপনার জন্য প্রাপ্ত বাট্টা। কিভাবে বুঝবো? দেখেন সাকিবকে পূর্ণ নিষ্পত্তিতে, পূর্ণ সম্পূর্ণ বলতে বোঝানো হচ্ছে, পূর্ণ নিষ্পত্তি বলতে একেবারে লেনদেনটি নিষ্পত্তির সময় 18,500 টাকা পরিশোধ করা হলো। দেখেন আমরা এটি কিভাবে বুঝবো? আমরা এখানে প্রথম যে উদাহরণটি লিখছি, সাকিবের নিকট থেকে 5% বাট্টায় 20,000 টাকার পণ্য ক্রয়। যে ব্যক্তির সাথে ক্রয় উল্লেখ থাকবে তিনি হচ্ছে আমার পাওনাদার। তাহলে আমরা সাকিবের নিকট থেকে দেখেন এই 20,000 টাকার পণ্য যখন ক্রয় করছি তখন আমার কারবারি বাট্টা ছিল কত পার্সেন্ট? 5%। তাহলে 1,000 টাকা আসবে আমাদের। এই 1,000 টাকা যখন আমরা ছাড় দিয়েছি তখন আমি সাকিবকে দেওয়ার কথা কত? সাকিবকে আমরা দিব 19,000 টাকা। কত হাজার টাকা? 19,000 টাকা দিব। কারণ সাকিব আমার পাওনাদার, তিনি আমার থেকে কত পায়? 19,000 টাকা পায়। এখানে কি বলছি আমি উদাহরণে? সাকিবকে পূর্ণ নিষ্পত্তিতে 18,500 টাকা পরিশোধ করা হলো। দেখেন সাকিব কিন্তু আমার থেকে পায় 19,000 টাকা। তাহলে এখন আমি তাকে পরিশোধ করছি কত? তাকে আমি পরিশোধ করছি 18,500 টাকা। তাহলে আমরা এখানে পাবো কত? 500 টাকা। এই যে 500 টাকা সাকিব আমাকে ছাড় দিয়েছে, এটি আমার জন্য হচ্ছে কি বাট্টা? প্রাপ্ত বাট্টা। আমরা সেজন্য মনে রাখবো যে পাওনাদারকে দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে যে পরিমাণ ছাড় পাই, অর্থাৎ আমরা তার নিকট থেকে যে পরিমাণ ছাড় পাবো, তখন ওই বাট্টাটাকে আমরা বলে থাকি আমাদের জন্য প্রাপ্ত বাট্টা। আর এই বাট্টা কিন্তু আপনাদের অবশ্যই হিসাবভুক্ত হবে। একটু আগে আমি আপনাদেরকে যেটি দেখাইছি যে সেটি হচ্ছে আমাদের জন্য কি বাট্টা? প্রদত্ত বাট্টা। এটিও কিন্তু আমাদের জন্য হিসাবভুক্ত হবে হিসাব বিজ্ঞানের ভিতরে। তাহলে দেখেন সাকিবের পূর্ণ নিষ্পত্তিতে 18,500 টাকা পরিশোধ করা হলো। তাহলে আমরা 19,000 টাকা থেকে 18,500 টাকা পরিশোধ করছি। এখান থেকে আমি ছাড় পেয়েছি 500 টাকা। এটি আমার জন্য হয়েছে প্রাপ্ত বাট্টা। আর পাওনাদার এবং দেনাদার এই দুইটির সাথে যখন আমরা বাট্টা দেখতে পাবো তখন সেটি হচ্ছে আমাদের জন্য নগদ বাট্টা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো? দেখেন আনিকার নিকট, যেহেতু আপনি আনিকার নিকট পণ্য বিক্রয় করছেন, তখন এটি আপনার জন্য দেনাদার ছিল। সেজন্য এখানে তারা ক্রয় বিক্রয় কথাটা না বলে দেনাদারের সাথে যখন আপনি পুনঃনিষ্পত্তি করবেন তখন আপনার ব্যক্তির নাম উল্লেখ করে দিবে। তখন আপনাকে পূর্বের এন্ট্রি থেকে ধরে নিতে হবে যে এটি আপনার জন্য একজন দেনাদার। আরেকটা জিনিস মনে রাখেন, আমরা সাধারণত কার নিকট থেকে টাকা পাই? আমরা সবসময় দেনাদার নিকট থেকে টাকা পাই। আর দেনাদারের নিকট থেকে টাকা পাওয়ার সময় আমরা ছাড় দিই, তাকে আমরা বলবো প্রদত্ত বাট্টা। আবার পাওনাদার, পাওনাদারকে সাধারণত আমরা টাকা পরিশোধ করি। আর ওই এন্ট্রির ভিতরে যখন বলা থাকবে পাওনাদারকে 19,000 টাকার পরিবর্তে 18,500 টাকা পরিশোধ করা হলো আর 500 টাকা আপনি ছাড় পেয়েছেন, তখন এটিকে সাধারণত বলবেন আপনি কি বাট্টা? প্রাপ্ত বাট্টা। আশা করি বিষয় দুইটি আপনারা খুব সহজে বুঝতে পারছেন। এরপর আমরা এখানে লিখে রাখছি আপনাদের জন্য নগদ বাট্টা হিসাব নিকাশে অন্তর্ভুক্ত হয়। কারণ কেন? যখন আমরা নগদান বই করতে যাই, অর্থাৎ 3 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই যখন করতে যাই তখন আমাদের সাধারণত প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা এই দুইটি নামে কি করতে হয়? কলাম করতে হয়। আর এই দুইটিকে একসাথে আমরা বলে থাকি কি বাট্টা? নগদ বাট্টা। আশা করি আপনাদের বাট্টা সংক্রান্ত সকল সমস্যার সমাধান দূর হয়েছে। যদি কোথাও আপনাদের তারপরে বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে আরেকটি বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।